আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের। যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বস্তি। ন্যায় বিচারের পরাজয় হয়েছে কুয়েট শিক্ষক সমিতি। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেলে তদন্ত করবে দুদক। ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির সচিব গ্রেপ্তার। এবং কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাঁধার আশঙ্কা। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ক্ষুব্ধ ইসলামাবাদ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে বিনির্মাণে কাতার সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানি। দোহায় নিজ দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে তরুণদের সমাজ বদলে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ আব্দুল রহমান আল জসিম আল থানির সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূস। ঘণ্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই নেতার। এ সময় তরুণদের চাহিদা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে দোহাকে ঢাকা পাশে চায় বলে কাতারের প্রধানমন্ত্রীকে জানান ডক্টর ইউনূস। জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন শেখ আব্দুল রহমান। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলা বিষয়ক আলোচনার জন্য বাংলাদেশ থেকে কারিগরি দল পাঠানোর আহ্বানও জানান কাতারের প্রধানমন্ত্রী। এর আগে দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে ৩-০ তত্ত্বের উপর বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী প্রজন্ম। মেধাকে কাজে লাগিয়ে এই প্রজন্ম পুরো বিশ্বকে বদলে দিতে পারে। শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। এই সভ্যতা কেবল বর্জ্য উৎপাদন করছে, যা শেষ পর্যন্ত আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। কেবল মুনাফার জন্য নয়, মানুষ ও পৃথিবীর জন্য কাজ করতে হবে আমাদের, নয়তো এই পৃথিবী বাসযোগ্য থাকবে না। আরেক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতার সরকার এবং দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি জানান, তার সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। আমরা আপনাদের অংশীদারিত্ব চাই। বাংলাদেশে বিপুল সম্ভাবনা রয়েছে, আপনারা এই সুযোগ নিতে পারেন। কাতার সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে সরাসরি ইতালি যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বহু নেতাকর্মীর ত্যাগের বিনিময়ে বিএনপি মানুষের যে আস্থা অর্জন করেছে তা রক্ষা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটের ব্যবস্থা চালু রাখতে পারলেই জবাবদিহিতা তৈরি হবে বলে জানান তিনি। এ সময় গণতন্ত্রের পথে উত্তরণের নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। রংপুর বিভাগের 3 জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন, যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির পরিকল্পনা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসাবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। চেষ্টা করব, আমাদের পক্ষে সেই সুযোগটা তৈরি হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব নারী এন্টারপ্রেনারদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার জন্য। কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র কাঠামো নষ্ট করে দিয়েছিল। গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ার জন্য জনগণের কাছে 31 দফা পৌঁছে দিতে হবে। এই দলকে আমরা সত্যিকার অর্থেই একটা আদর্শিক দলে পরিণত করতে পারি এবং জনগণের কাছে পৌঁছাতে পারি, জনগণের ভালোবাসার দলে পরিণত করতে পারি। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপি দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছে তা অবশ্যই রক্ষা করা হবে। আমাদের নিয়ত পরিষ্কার, আমরা যা বলেছি আমরা তাই করব ইনশাআল্লাহ। যা যা কমিট করেছি মানুষের সামনে আমরা সেটা করব। আমরা শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের পরবর্তী নেতাকর্মীরা সেটাকে চালিয়ে নিয়ে যাবে। আমরা আগেই বলেছি, সংস্কার এমন একটি বিষয় যেটি চলমান, একটি সময়ের মধ্যে যদি কিছু একটি করে থেমে যায় তাহলে সেটা সংস্কার হতে পারে না। তিনি বলেন, কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হতে দেবে না বিএনপি। বিগত সময়ে মানুষের ভোটের অধিকার বাধাগ্রস্ত হওয়ায় দেশের প্রতিটি সেক্টর ধ্বংস হয়েছিল। কোনোভাবেই যাতে গণতন্ত্রের উত্তরণ, মানুষের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত না হয়। কারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকার যদি বাধাগ্রস্ত হয়, সবকিছু তাহলে ধ্বংস হয়ে যাবে, সবকিছু বাধাগ্রস্ত হবে। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী আমাদের আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের এই বলিদানকে কোনোভাবে বৃথা দিতে যাওয়া যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস, তাই 31 দফা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। যে কোনো মূল্যে আমরা জনগণের পাশে থাকব, যে কোনো মূল্যে আমরা প্রতিদিন অধিক সংখ্যক মানুষের ঘরে এই 31 দফা পৌঁছে দিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দেশ সেবার জন্য ভোটারদের কাছে জামায়াতে ইসলামকে একটিবারের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে দিনব্যাপী গণসংযোগ ও সহযোগী সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, দায়িত্ব পেলে তরুণদের বেকারত্ব দূর করা হবে, এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে পাশ করে বের হওয়া মাত্রই তরুণরা চাকরি পাবে বলেও জানান আমিরে জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট। দিনব্যাপী নিজ নির্বাচনী এলাকা মিরপুরে সহযোগী সদস্য সংগ্রহ ও গণসংযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, জামায়াতের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় জামায়াতের আমির বলেন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তার দলের কোনো বিকল্প নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামে বিশ্বাস করে একমাত্র সেই আল্লাহর হুকুম আহকামের ভিত্তিতেই যদি দেশ পরিচালিত হয়, যে আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং আমাদেরকে পয়দা করেছেন, তাহলে এই দেশে সুখও আসবে, শান্তিও আসবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে, দুনিয়ার কোনো শক্তিকে আমরা ভয় করব না। ভয় করব শুধু আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলার ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন জামায়াতের এই শীর্ষ নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বস্তি ফিরে এসেছে। সার্চ কমিটির মাধ্যমে নতুন ভিসি ও প্রো ভিসি নিয়োগ করা হবে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এই সিদ্ধান্তের পর টানা 3 দিনের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া
চাপের মুখে উপাচার্য ও উপাচার্যের বিরুদ্ধে এ সিদ্ধান্ত ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করছে কুয়েট শিক্ষক সমিতি। খুলনা থেকে এস এম হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এস কে শরীফুল আলমকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীরা এই বিষয়টিকে দেখছেন বিজয় হিসেবে। স্লোগানে স্লোগানে বিজয়ের উল্লাস করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল খুলে দেয় সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন দ্রুত ক্লাসে ফিরতে চান তারা। এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের শিক্ষকদের লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো শিক্ষকদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে না ফেরার সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানিয়েছেন তারা। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য পদে নতুন নিয়োগ দেওয়া হবে। সে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দুদকে এলে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। আর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হলে তাও খতিয়ে দেখার কথা জানান তিনি। এদিকে ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির ৪ নং ওয়ার্ডের সচিবকে হাতে নাতে গ্রেপ্তার করেছে দুদক। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকার বাসাবোতে একটি ডায়াগনস্টিক সেন্টার চালুর জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেলের কাছে আবেদন করেন মালিকপক্ষ। সেটি পরিদর্শনে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দিতে ১০,০০০ টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে দুদকের ফাঁদে পড়ে ঘুষসহ আটক হন সচিব। ১০,০০০ টাকা সহ হাতে নাতে ধরা কুতুবউদ্দিন ছেলে। উক্ত টাকা ঘুষ প্রদানকালে জনাব কুতুবউদ্দিন সোহেলকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবির শত শত কোটি টাকা দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। আপনি যে বিষয়ে উপস্থাপন করেছেন সেই সংক্রান্ত তথ্যাদি যাচাই বাছাই কমিটির কাছে এসে থাকলে তারা সেভাবে সেটি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করবে। আপনার এমনটা মনে করার কোনো কারণ নাই যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে না। আলোচনায় উঠে আসে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ঠিকাদারি লাইসেন্সের বিষয়েও, যেটি সমালোচনার পর বাতিল করা হয়েছে। তবে এতে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদক মহাপরিচালক। এই জাতীয় যেই কোনো সংবাদ গণমাধ্যমে আসলে সেই বিষয়গুলো কমিশনের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হয়ে থাকে যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনেক ধন্যবাদ। বিগত ৫৩ বছরের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতি থাকায় দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংস্কার আলোচনা শেষে মিয়া মশিউজ্জামানের আম জনতার দলের দেয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮টিতে একমত, ১২টিতে দ্বিমত, ১৫টিতে আংশিক এবং ১টিতে মতামত দেয়নি কমিশন। তবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি সংসদের মেয়াদ ৫ বছর রাখার প্রস্তাব করেছে নতুন এ দলটি। গত ৫৩ বছর যাবৎ বাংলাদেশের শাসন কাঠামোয় এক ধরনের গণতন্ত্রের যে
ডেফিসিট বা ঘাটতি আমরা লক্ষ্য করেছি, প্রতিষ্ঠানের যে দুর্বলতা লক্ষ্য করেছি, তারই ধারাবাহিকতায় আসলে একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে না থেকে নিজেদের সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় সিইসি জানান, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রাইলি। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়েও আলোচনার কথা জানান সিইসি। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your. যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। অন্তর্বর্তী সরকারের নমনীয় নীতির কারণে স্বৈরাচারের দোসররা আদালতে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, যা জাতির জন্য অশনি সংকেত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অবৈধ টাকা ব্যবহার করে আওয়ামী দোসররা ষড়যন্ত্রের জাল ছড়িয়ে দিচ্ছে, আর যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই এদের সহযোগিতা করছে। রিজভী আরো বলেন, প্রশাসনের বিভিন্ন সেক্টরে ফ্যাসিবাদের দোসররা বহাল থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা সেটা করবে। আর ওইটা যদি তারা করতে না পারে, যদি রাজনৈতিক দলকে নামতে হয়, তাহলে তো ওটা হবে নৈরাজ্য। তা আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আদলে নির্বাচনের আগে প্রেসিডেন্সিয়াল ডিবেট আয়োজন করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর মাধ্যমে ভোটাররা উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবেন বলে তার অভিমত। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিভেদ ভুলে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সবার লক্ষ্য হওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 3 দিন ব্যাপী জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে আমরা যুক্তির চর্চার যে প্রাণ, সে প্রাণটি আমি খুঁজে পাবো। উদ্বোধক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় তিনি বলেন, পাশের হার বাড়িয়ে বাহবা নিয়ে বসে থাকলে হবে না, চালু করতে হবে বিশ্বমানের একমুখী শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমরা প্রচুর গ্র্যাজুয়েট তৈরি করছি, আমরা প্রচুর মাস্টার্স পাশ করা ছেলেমেয়ে তৈরি করছি, কিন্তু আমরা বিশ্বমানের উপযোগী কর্মমুখী শিক্ষায় কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আমরা লিপ্ত করতে পারছি না। আমরা টেকনিক্যাল এডুকেশনে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাদান করতে পারছি না। বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা। একদিকে স্কুলের মাধ্যমিক পর্যায়ে বাংলা শিক্ষা, ইংরেজি মাধ্যম শিক্ষা, আবার ইংরেজি স্কুল, আবার মাদ্রাসা শিক্ষা, আবার দেখা যাচ্ছে ক্যাডেট মাদ্রাসা শিক্ষা। এরকম ত্রিমুখী চতুর্মুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে আমরা কিভাবে একমুখী করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ। হানাহানি মুক্ত নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের মতো বিতর্ক আয়োজনের পক্ষে মত দেন তিনি। Maybe we can also change the political culture of Bangladesh and come out of যে একটা কনফ্লিক্ট, মারামারি, হানাহানি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা একটা প্রপার ডেমোক্রেসি, যেখানে যুক্তিতর্কের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, পলিসি নির্ধারিত হবে, সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সভাপতির বক্তব্যে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা বলেন, শুধু জ্ঞানী লোক দিয়ে দেশ বদলানো যাবে না, দরকার মানবিক গুণ সম্পন্ন মানুষ। সবাই চাই
জিপিএ 5 পাবো বা সবচেয়ে বেশি নাম্বার পাবো, কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস বিবেচনা করতে হবে, আমরা যেন ভালো মানুষ হতে পারি। দেশ কখনো বদলাবে না শুধু জ্ঞানে, দেশ বদলাবে যখন জ্ঞানের সাথে মানবিকতা যুক্ত হবে। আমরা আমাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য কাজ করব, তখন দেশ বদলাতে পারবে। জোসেফাইড ডিবেটিং ক্লাবের এবারের আয়োজনে অংশ নিয়েছে 31টি শিক্ষা প্রতিষ্ঠানের 48টি দল। আগামী শনিবার বিকেল 4টায় সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত ও আটারি চেকপোস্ট বন্ধ সহ নানা পদক্ষেপে চিরশত্রু দেশ দুটির মধ্যে এখন যুদ্ধের দামামা। সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ ভারতের কূটনৈতিক প্রতিক্রিয়ার কড়া জবাব দিয়েছে পাকিস্তানও। বলছে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত যুদ্ধ ঘোষণার শামিল। কোনো প্রমাণ ছাড়া দিল্লির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে ইসলামাবাদ। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম শহর থেকে 5 কিলোমিটার দূরে বৈশরণ উপত্যকা। মঙ্গলবার দিনে দুপুরে সেখানে পর্যটকদের উপর অতর্কিত হামলা করে একদল বন্দুকধারী। এতে পাকিস্তানের ইন্ধন আছে দাবি করে দেশটির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে দিল্লি। যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না করবে ততদিন সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। বন্ধ থাকবে আটারি চেকপোস্ট। সার্ক ভিসায় পাকিস্তানিরা ভারতে আসতে পারবে না। পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তাদের নয়াদিল্লি ছাড়তে বলা হয়েছে। কাশ্মীরে হামলাকারী সন্ত্রাসীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমগ্র বিশ্বকে বলছি, ভারত অবশ্যই সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে শাস্তি দেবে। সন্ত্রাসীরা কখনোই ভারতের চেতনাকে ধ্বংস করতে পারবে না। ভারত সীমান্তে নজিরবিহীন নিরাপত্তা সহ দিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। পানি চুক্তি স্থগিত সহ ভারতের সকল সিদ্ধান্ত শিশুসুলভ। প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা ঠিক নয়। মোদী সরকারকে চরম মূল্য দিতে হবে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে দুবার। উভয় দেশই এখন পারমাণবিক শক্তিধর। তাই কাশ্মীরে নতুন করে হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের মুখোমুখি চিরশত্রু এই দুদেশ। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে নতুন সংকটের মুখে ভারত ও পাকিস্তান সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন, দুদেশের সামরিক অস্ত্র ও পারমাণবিক অস্ত্র এই অঞ্চলে সংঘর্ষের সংখ্যা বাড়াচ্ছে। এরই মধ্যে নিজেদের দূরপাল্লার অস্ত্রের অনুশীলন শুরু করে দিয়েছে দিল্লি ও ইসলামাবাদ, যা বিশ্বব্যাপী সৃষ্টি করেছে উদ্বেগ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। জম্মু কাশ্মীরে ঘটে যাওয়া প্রাণনাশী ঘটনার পর দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধ শুরুর। দুই দেশের বিশ্লেষকরা শুরু করেছেন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির তুলনা। বিশ্বের শক্তিশালী বাহিনীর র্যাঙ্কিং 2025 সালের তালিকা অনুযায়ী সামরিক বাহিনীর শক্তিমত্তায় ভারত 4 নম্বরে। ভারতের আছে 513টি যুদ্ধ বিমান, 4201টি ট্যাঙ্ক এবং 293টি নৌযান। সেনা সংখ্যা 50 লাখের বেশি। প্রতিরক্ষা বাজেটের পরিমাণ প্রায় 47 বিলিয়ন মার্কিন ডলার। শুধু সংখ্যায় নয়, আধুনিক প্রযুক্তিতেও এগিয়ে ভারত। অন্যদিকে সীমিত সম্পদকে দক্ষতার সাথে ব্যবহার করার ক্ষেত্রে সুনাম রয়েছে পাকিস্তানের। তাদের কাছে আছে 328টি যুদ্ধ বিমান, 3700-এর বেশি ট্যাঙ্ক এবং 121টি নৌযান। সেনা সংখ্যা প্রায় 12 লাখ। প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 7 বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতের চেয়ে অন্তত 7 গুণ কম। 2024 সালে সামরিক শক্তির তালিকায় পাকিস্তান 9 নম্বর থেকে 12 নম্বর হয়েছে। পিছিয়ে পড়ার কারণ হিসেবে বলা হচ্ছে সামরিক আধুনিকায়নে পিছিয়ে পড়া এবং প্রতিরক্ষা বাজেটের সীমাবদ্ধতা। এদিকে গোটা বিশ্ব উদ্বিগ্ন চিরশত্রু দেশ দুটির পারমাণবিক অস্ত্রের সক্ষমতার জন্য। 2024 সালের জানুয়ারি পর্যন্ত ভারতের কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা 180টি। অপরদিকে পাকিস্তানের মজুদ 170টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সামরিক শক্তি, সেনা সংখ্যা এবং অর্থনৈতিক সক্ষমতা পাকিস্তানের তুলনায় বেশি। সংঘর্ষ যদি মাত্রা ছাড়ায়, তবে দুপক্ষই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারে। ফলে এই অঞ্চলে হতে পারে ভয়াবহ ক্ষতি।
জাহিদুল আলম, এটিএন বাংলা। দেশে যে অস্থিরতা চলছে তা বন্ধে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর সদর উপজেলার দরাবপুর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আরও বলেন, নির্বাচনকে পেছানোর জন্য নানা ষড়যন্ত্র চক্রান্ত চলছে। এই আন্তর্জাতিক চক্রান্ত ভারত থেকে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আমি আগে বলেছি নির্বাচন ডিসেম্বরে, আবার বলছি জুনে। এ সমস্ত কথা না বলে আমরা চাই অতি সত্বর তারিখ ঘোষণা করে বাংলাদেশের মানুষকে নির্বাচনমুখী করেন, না হলে দেশে যে অস্থিরতা চলছে এই অস্থিরতা থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। নানা জটিলতার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি কথা বলেন। শুধু বাংলা নয়, অন্য ভাষাভাষী মানুষের জন্য তাদের ভাষার বই বের করার পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় নতুন প্রজন্মের হাতে উন্নত মানের বই তুলে দিতে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। ইংরেজিতে একটা শব্দ আছে ফায়ার ফাইটিং, তো সেই ফায়ার ফাইটিং আমরা করছি খুলনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চেষ্টা করছি সমস্যাগুলো সমাধানের জন্য। রাষ্ট্রের একটা হিমশিম রীতিমতো খেতে হচ্ছে, বাট এটাও ঠিক, ইট অনার্স, ইটস ট্রাইং ইটস বেস্ট টু অনার ফান্ডামেন্টাল রাইটস। আমরা আশা করি সচেতন নাগরিক হিসেবে এই সীমাবদ্ধতা আপনারা বিবেচনায় রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে করা মামলার রায় হবে আগামী 5 মে। বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানি শেষে বাদী পক্ষের আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির কথা জানান। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমকে বিজয়ী ঘোষণা করতে গত 17 এপ্রিল মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আগামী 5 মে আদেশের দিন ধার্য করেন বিচারক। এর আগে সকালে সৈয়দ ফজলুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মী ও সমর্থকরা। বরিশালের জনগণের দাবির প্রেক্ষিতে এতদিন পরে হলেও মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম আদালতে মামলা দায়ের করেছে জনগণের পক্ষে। তার এই পদে যাওয়ার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ এরকম না। জনগণ যখন বলছে যে আপনি থাকলে আমরা সেবা পাবো, তখন সে বলছে যে জনগণের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করলাম, আমি আইনের আশ্রয় নেব, আইন যেটা ফয়সালা দেয়। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং সক্ষমতা বাড়িয়ে খরচ কমানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীতে দুদিনের আন্তর্জাতিক প্রদর্শনী মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উৎপাদন সহ ব্যবসা বাণিজ্যে নিজেদের সক্ষমতার জানান দিতে এমন প্রদর্শনী আরও প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে উত্তরার দিয়াবাড়িতে উদ্বোধন করা হলো রূপালী ব্যাংক পিএলসির 35তম দিয়াবাড়ি মেট্রো রেল উপশাখা। উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখার আওতায় উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামাল আনোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মঞ্জুর করিম। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত শুল্ক ঝড়ের টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর ফলে বিশ্বের আর্থিক খাত চাপের মুখে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। পরিস্থিতি মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির পরামর্শ দিয়েছে IMF। সংস্থাটি বলছে, গত কয়েক বছরে উদীয়মান দেশগুলোকে উচ্চ সুদে ঋণ করতে হয়েছে। এখন পরিস্থিতির অবনতি হলেও তাদের আরও উচ্চ সুদে ঋণ নিতে হতে পারে। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে হলে চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ে উন্নতি করার বিকল্প নেই বাংলাদেশের। গত বছরের অগস্টে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করার পর যেন ব্যাটিং ভুলে গেছে টাইগাররা। পরের 14 ইনিংসে 200 রানের কমে আউট হয়েছে 8 বার, 3 রানের দেখা পেয়েছে মাত্র 1 বার। টাইগার ব্যাটাররা সেঞ্চুরি করেছে মাত্র 1টি। আরো জানাচ্ছেন পরাগ আরমান। টেস্ট ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতাতেই সিলেটে জিম্বাবুয়ের কাছে হার টাইগারদের। 4 উইকেটে 71 রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। হাতে উইকেট ছিল 6টি। তখন জিম্বাবুয়ের বিপক্ষে লিড 112 রানের। কিন্তু নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজদের মতো তারকা ব্যাটাররা হতাশ করেন। তাতে 255তেই শেষ টাইগাররা। শেষ 14 ইনিংসে মাত্র তৃতীয়বার 250-র অধিক রান বাংলাদেশের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজেও ভয়াবহ বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 26 রানে 6 উইকেট হারিয়েছিল টাইগাররা। লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজে রক্ষা পায় সেবার। মজার ব্যাপার হলো, সেই সিরিজ জয়ের পরই যেন পারফরমেন্সের গ্রাফটা নিচের দিকে যাচ্ছে টাইগারদের। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে একবারও 250 রান করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ সংগ্রহ ছিল 234। 2024 সালে শেষ সিরিজ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একবার 268 এবং 269 রান করলেও একবার 164 এবং একবার 132 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে 14 টেস্ট ইনিংসে বাংলাদেশ 200-র নিচে আউট হয়েছে 8 বার, 250-র বেশি স্কোর করেছে 3 বার। একবার মাত্র 300-র বেশি স্কোর করতে পারে টাইগাররা। প্রথম টেস্টে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিংয়ে উন্নতি ছাড়া কোনো গতি নেই বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা। ডু অর ডাই ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে 113 রানের বড় ব্যবধানে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ DPL এ টিকে রইল ব্রাদার্স ইউনিয়ন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 294 রান সংগ্রহ করে গোপীবাগের দল ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ 98 রান করেন মাহফিজুল ইসলাম রবিন। মাইশুকুর রহমান 50 রানে আউট হন। বড় লক্ষ্য তাড়া করতে নেমে 181 রানে অল আউট হয় পার্টেক্স। দলের পক্ষে সর্বোচ্চ 85 রান করেন উইকেট কিপার ব্যাটার আদিল। এবারের মৌসুমে DPL থেকে প্রথম বিভাগে নেমে গেল পার্টেক্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আগামী মৌসুমে তাদের জায়গায় DPL খেলবে সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর। গণতন্ত্রের পথে উত্তরণে নির্বাচনের বিকল্প নেই মন্তব্য তারেক রহমানের। যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতির সিদ্ধান্তে ক্যাম্পাসে স্বস্তি। ন্যায় বিচারের পরাজয় হয়েছে কুয়েট শিক্ষক সমিতি। স্থানীয় সরকার ও স্বাস্থ্য উপদেষ্টার APS এর বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেলে তদন্ত করবে দুদক। ঘুষ নেওয়ার সময় DSCCর সচিব গ্রেপ্তার। এবং কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা, যুদ্ধ বাঁধার আশঙ্কা। সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ক্ষুব্ধ ইসলামাবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।